নমস্কার। আমি অর্ণব মন্ডল। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে বিজেপির অন্যতম মুখপাত্র শ্রীমতী কেয়া ঘোষ। এই মুহূর্তে রাজ্য রাজনীতির উত্তাল পরিস্থিতির মধ্যে কিছু টপ বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। সর্বোপরি তার বক্তব্যের মাধ্যমে একটু সত্যের সন্ধান করার চেষ্টা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন। দিদি, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অন্য দলের ঘর ভাঙিয়ে নিজের ঘরে সদস্য বাড়াতো, আজ তার নিজের ঘর প্রায় ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। রাজনৈতিক ভাবে পিসি ভাইপো একদম রাস্তার পাশে এসে প্রায় দাঁড়িয়েছে। তো এর প্রধান কারণগুলো কি এবং এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে পিসি ভাইপোর, যদি একটু খুলে বলেন আমাদের। সবার আগে ধন্যবাদ জানাই অর্ণব, তুমি খুব সুন্দর ভিডিও করো, তোমার ভিডিও আমি দেখি। যারা অর্ণবের ধন্যবাদ। ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করছি ওরা বেশি বেশি করে দেখুন। ও খুব ভালো অ্যানালিসিস করে, অল্প বয়সী ছেলে কিন্তু খুব সুন্দর। ওর বিশ্লেষণ আমার ভালো লাগে। এবার তুমি জিজ্ঞেস করলে কেন, কারণটা কি? কারণটা একটাই, পাপ। পাপের ফল। মানে যেখানে সুরেন্দ্রনাথ কলেজ ধরো, যেখানে পাঠের কথা হওয়ার কথা দরকার ছিল, পাঠ হওয়ার দরকার ছিল, সেখানে খাট। ভাবতে পারছো কত একদম। নোংরা একটা রাজনৈতিক দল, কি নোংরা মানসিকতা। যেখানে সেবার দরকার ছিল সেখানে ওখানে কি হচ্ছে, পদসেবা, হাটের ব্যবস্থা করা হয়েছে। এটা পাপের ফল। আর সীমাহীন দুর্নীতি। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, দেখো ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে পুরো কুরু বংশকে ধ্বংস করেছেন, আর এখানে মমতা ভাইপো স্নেহে অন্ধ হয়ে তিনি পুরো তৃণমূল দল পশ্চিমবঙ্গের যে একটা অস্তিত্ব ছিল তৃণমূল কংগ্রেস, তাকে ধ্বংস করেছে। ধর্ষণ বলা যেতেই পারে, অবশ্য অসুবিধা নেই তাতে। দেখো, একটা রাজনৈতিক দলের যদি কোনো নীতি না থাকে, দুর্নীতি তার নীতি হয়, তাহলে তার যা হওয়ার ভবিতব্য সেটাই হয়েছে। আর খুব মজা করে বলতে গেলে, দেখো কিছুদিন বাদে ইতিহাসের বইতে লেখা থাকবে, এক যে ছিল তৃণমূল, তৃণমূলটা থাকবে ইতিহাসের পাতায়, নেই দলটা। অর্থাৎ কোম্পানি যখন লাটে উঠে যায়, তখন কোম্পানি যে কর্মচারীরা ছেড়ে চলে যায়, এখানে তাই হয়েছে। রাজনৈতিক দল হলে থাকতো। 2021-এ আমরাও হেরেছিলাম, কিন্তু সেই সময় আমাদেরও ঠিক এখন তৃণমূল কংগ্রেসের মানে নির্বাচিত বিধায়ক ছিল, আর সে আমাদের 77 ছিল। আমাকে তুমি বলো, যারা খালি তৃণমূল থেকে এসে ছটফট করতে করতে চলে গেছিল তারা বাদে, যারা ভারতীয় জনতা পার্টি, যারা একনিষ্ঠ, আমাদের কার্যকর্তা, আমাদের নেতা, কে ছেড়ে গেছিল? কেউ না। অর্থাৎ এখানে কামাইয়ের ব্যাপার ছিল না তো। তৃণমূলটা হচ্ছে পুরো কামাইয়ের জায়গা, তো কামাই বন্ধ। তৃণমূলের জন্য, মমতার জন্য দরজা বন্ধ। এখন দিদিকে বাপি বাড়ি যা বলে এরা সব চলে গেছে, এক এক করে হারাধনে 10টি ছেলের মতো সব চলে যাবে। মমতার সঙ্গে থাকবে মমতা ব্যানার্জি আর তার ভাইপো সোনা আর পিসি, আর কেউ থাকবে না। হাতে থাকবে পেন্সিল আর কিছু এইদিক ওদিককার কিছু ইউটিউবার, পাপড় শুয়ে শুয়ে পড়া কিছু ফেসবুক ব্লগার, তারাই থাকবে, আর কেউ থাকবে না মমতা ব্যানার্জির সঙ্গে। তো নিজের সীমাহীন দুর্নীতি এবং, আর তুমি বলছো প্রধান, দলের প্রধান, এমন যদি বড় প্রধান হতো ভাই, তাহলে নিজের দলকে, নিজের বিধায়ককে, নিজের সাংসদকে আটকে রাখতে পারলো না। এখন মমতা ব্যানার্জির এমন অবস্থা, উনি যখন হাঁটেন, এক পা হেঁটে আবার পেছন দিকে তাকান, দেখেন যে এই রে এরা আছে, তো উনি গুনতি করেন, এই 1 2 3 4, এদিকে তোমরা 2 জন 3 জন, হ্যাঁ ঠিক আছে, এর থেকে কমো না বাবা। এখন হাতে পায়ে ধরে তাকে নিজের দলের লোকজনকে রাখতে হচ্ছে, বিধায়ক সাংসদদের। এত বড় লজ্জা! মমতা ব্যানার্জি বলে রাস্তায় বেরোচ্ছেন, অন্য কেউ হলে তিনি চুপচাপ বাড়ির মধ্যে ঢুকে বসে থাকতেন। উনি এত নির্লজ্জ, ওনার মধ্যে কোনো রকম মানে লজ্জা নেই। মমতা ব্যানার্জি দুবার যার কাছে হেরেছেন, শুভেন্দু অধিকারী, ওনার তো লজ্জা হওয়া উচিত। এত বড় নেতা নাকি তিনি, সর্বময়ী নেত্রী। তাই যাই হোক, দেখো গন্ডারের মানে যেরকম মোটা চামড়া হয়, মমতা ব্যানার্জির চামড়াটাও সম্ভবত খুবই মোটা। ওনারা তো এই এর মধ্যেই পিসি ভাইপো দুজনে গিয়ে কংগ্রেসের সাথে দেখা করলেন এবং ওনাদের নাকি একটা বড় পদ অফার করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখো, এটা ব্যাপারটা অনেকটা এরকম, একটা কর্পোরেট কোম্পানি, সে কর্পোরেট কোম্পানি থেকে কিছু কর্মচারী বেরিয়ে এসে নিজেরা কোম্পানি খুলেছিল। 15 বছর বাদে কোম্পানি লাটে উঠে গেল, তখন এই কর্মচারীগুলো আবার চলে যাচ্ছে সেই কোম্পানিতে, বলছে হুজুর একটু চাকরিটা দিয়ে দিন আমাদের, একটু আবার বহাল করে দিন, আবার রেখে দিন, যা বলবেন পায়ে পড়ে থাকবো, কিন্তু আমাদের রেখে দিন। এটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বর্তমান অবস্থা। আর তার মানে সঙ্গে নিজে, আরেকটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ নিজে, বলো, কি বলছিলে বলো। বলছি নিজের নৌকাটা ডুবিয়ে আবার কংগ্রেসের নৌকাটা ডোবাবে না তো? দূর, ডুবিয়েই তো আছে। এটাই তো তোমাকে বলতে যাচ্ছি। শূন্যর সঙ্গে শূন্য যোগ হলে কি হয়? শূন্য। শূন্যর সঙ্গে শূন্য ভাগ দিলে কি হয়? শূন্য। শূন্যর সঙ্গে শূন্য গুণ করলেও শূন্য হয়, আর বিয়োগ করলেও শূন্য হয়। তাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শূন্য, আর সারা দেশের পরিপ্রেক্ষিতে কংগ্রেস তো ডুবন্তই। কংগ্রেসের যারা বড় বড় লোকজন ছিলেন নামি দামি, তারা সব ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে, কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। কংগ্রেসে পড়ে থাকবে, ওখানেও যেরকম মা আর খোকা, এখানে ওরকম পিসি ভাইপো। তাই দুজনের খুব মিল আছে। দুজন, একজন বাংলার পাপ্পু, একজন মানে জাতীয় পাপ্পু। পাপ্পু প্লাস পাপ্পু, ডবল পাপ্পু। মানুষ মজা নেবে, আমাদের কিছু না। তাই
এইটুকু তুমি বলতে পারি, পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি রেলিভেন্স আছে? পশ্চিমবঙ্গে কংগ্রেসের নিজের জেতা সিট দুটো, এত বড় পার্টি, আর সেই সঙ্গে তৃণমূলের তো এখন নিজে মমতা ব্যানার্জি নিজেও জানেন না ওনার সঙ্গে আসলে কজন বিধায়ক রয়েছেন। সাংসদরাও হয়তো গুনে এখন বলতে পারবেন না। বললাম যে ওনার অবস্থা আস্রানির মতন, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পেছনে কেউ নেই। তো এখন মমতা ব্যানার্জি সেই অবস্থা। দিদি, চারিদিকে কাটমানিখোর, চোর, তোলাবাজ, গুন্ডা এত পরিমাণে ধরা পড়ছে যে তার এফেক্টটা গিয়ে সরাসরি পড়ছে ডিমের উপরে। মানে ডিমের দাম তো বেড়ে যাচ্ছে, এই পচা ডিমের নাকি এখন আরো বেশি দাম, তারপরে মানে হাঁস মুরগিও নাকি বা আন্দোলন করবে এরকম একটা ব্যবস্থা শুনছি আর কি। কি বলবেন এটা নিয়ে? না, ঠিকই বলেছো। হাঁস মুরগিরা বলছে দেখো আমাদের ডিমগুলো চোর চোরটার উপর ফেলে নষ্ট করো না, এটা এখন এই হাঁস মুরগিদের দাবি, তারাও এখন আন্দোলন করবে, রাস্তায়ও নামতে পারে যে চোর চোরটার উপর আমাদের ডিম অনেক ভালো জিনিস, প্রোটিন, এই চোরের উপর ফেলে নষ্ট করো না। আর আমি যারা ডিম ছুটছেন, হ্যাঁ রাজনৈতিক দলের আমি প্রতিনিধি, আমি অনুরোধ করছি আমরা এগুলোতে আমরা প্রশ্রয় দিই না, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কি করতে পারি। কিন্তু সবার কাছে অনুরোধ করছি, ভালো ডিম এই পচা লোকদের জন্য দিয়ে নষ্ট করবেন না। পচা ডিম থাকলে সেগুলোর ব্যবস্থা করুন। যদিও পচা ডিমের এখন প্রচুর ডিমান্ড, দোকানে গেলেই বলছে কোনটা পচা দেবো না ভালো দেবো, এরকম অবস্থা। তো সেটাই। এখন চোরদের উপর নষ্ট করা উচিত নয় আমার মনে হয়। অন্য কিছু করতে পারে, অন্যরকম। বাঙালি তো আমাদের মাথায় অনেক রকম বুদ্ধি খেলে, অন্য কিছু এক্সপেরিমেন্ট করে দেখুন তাহলে। কিন্তু এগুলো মানে সাধারণ নেতা, কাউন্সিলর, তারপরে এমএলএ ধরা পড়ছে, মানুষ কিন্তু এতে শান্ত হচ্ছে না। মানুষ চাইছে মাথাটা কবে ধরা পড়বে। এই যে ভাইপোর সাথে লিপস অ্যান্ড বাউন্ডারির এত লিঙ্ক, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল, কিন্তু সেই মাথাটা মানে যতক্ষণ না ধরতে পারছে আপনাদের সমর্থকরা তো তাদের আত্মার শান্তিটা পাচ্ছে না। দেখো, পিসি যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে ভাইপো সোনার ওরকম মানে কি বলবো, ফেরেববাজি অনেক কিছু চলতে পারে, অনেক কিছু ধমকানো চমকানো চলতে পারে, ডিজে বাজাবো, গাড়ির উপর উঠবো, কপাল লক্ষ্য করে গুলি করবো, সবকিছু বলতে পারে। এখন পালিয়ে বেড়াচ্ছে দিল্লিতে। আর আমি দর্শকদের জন্য জানিয়ে দিই, মাননীয় আদালত, এর আদালতের কাছে গেছিল ভাইপো সোনা, আদালত বলেছে সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। দেখো দিনকাল খারাপ, যা এখন অলরেডি ডিমের একটা ট্রেলার পেয়ে গেছে, আমার মনে হয় সিআইডির সঙ্গে কাছে হাজিরা দিয়ে যা যা অপরাধ করেছেন, যা যা অন্যায় করেছেন স্বীকার করে নিন, তাতে অন্তত আপনার ডিম খেতে হবে না, এটুকু বলতে পারি। যদি সায়নী ঘোষ শিবলিঙ্গকে অপমান করলেন, হ্যাঁ, এমনকি মোদিজিকেও মানে বিভিন্নভাবে অপমান করেছেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেই সায়নী ঘোষ এখন বিজেপির মানে এনডিএ এর সাথে সামিল হলেন, তো এটা আপনার সমর্থকরা কি ভালো চোখে দেখছেন? দেখো, এই এই যে তুমি প্রসঙ্গটা নিলে, সায়নী ঘোষের বিরুদ্ধে কেস হয়েছে, বহু কেস হয়েছে, কারণ হিন্দু ভাবাবেগে যিনি মানে আঘাত করেছেন, অবশ্যই কেস হয়েছে। এবং মাননীয় আদালত, মাননীয় যারা রয়েছেন এই বিষয়টা দেখার জন্য, তারা যদি তাকে কোনো শাস্তি দেয় নিশ্চয়ই তাকে নিতে হবে। এবং দেখো, তার যদি নিজের মনে হয় যে ডুবন্ত নদী নৌকা থেকে আমাকে নেমে যেতে হবে, যেই নৌকা উনি মদিনা মক্কার দিকে ছুটিয়ে দিয়েছিলেন সেই এখন অযোধ্যার দিকে ছোটাচ্ছেন, তা আমি কি বলতে পারি বলো? আমি তো সায়নী ঘোষের পার্সোনাল সেক্রেটারিও নই, এজেন্টও নেই, বন্ধুও নেই। আমি যেটা আমার মনের কথা বললাম, ভাবাবেগে আঘাত করা, তাকে তার ফল নিশ্চয়ই ভোগ করতে হবে। বলছি, আর একটা ছোট্ট প্রশ্ন ছিল যে চন্দ্রনাথ খুনের যে মানে মামলাটা, সেটা কতদূর এগোলো এবং কি বর্তমানে স্ট্যাটাস, এটা একটু মানে সাধারণ মানুষ জানতে চাইছে, এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রর, আমি চন্দ্রনাথ, ওকে তো চন্দ্র বলেই ডাকি, মানে হ্যাঁ। সরি ডাকতাম। তো আমাদের এটা কোনো ডবল ডবল চাকরি দেওয়ার, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার মুখ্যমন্ত্রী নয় অর্ণব। আমাদের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী, এবং চন্দ্র তার কাছে পুত্র সম ছিল। শুভেন্দুদার যে দুঃখ, যে যন্ত্রণা আমরা দেখেছি সেই যাত্রাতে, এটা ভোলার নয়। এবং সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর আমি মীমাংসা করব, শেষ দেখে ছাড়বো। ইতিমধ্যে তুমি জানো বোধহয় প্রায় 9 জনকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে। এবং যে মাস্টার মাইন্ড, যে শার্প শুটার মাস্টার মাইন্ড, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কথা দিচ্ছি, আমাদের সরকার তার পেট থেকে বার করবে যে কে সুপারি দিয়েছিল, চন্দ্রর খুনের কে সুপারি দিয়েছিল, তার পেট থেকে বার করে যে দিয়েছিল তাকেও কিন্তু জেলের ঘানি টানতে হবে। চন্দ্রর মতো একটা ভালো ছেলে, ব্রাইট ছেলে, একজন এক্স নেভি, একটা মানে মায়ের কোল খালি হয়ে গেছে। চন্দ্রর মৃত্যুর ইতিমধ্যে খুনিদের, সব খুনিদের ধরা পড়েছে। মাস্টার মাইন্ডটা পেট থেকে বার করলে, পেট থেকে বার হবেই। আমার পশ্চিমবঙ্গ পুলিশ, মানে বিজেপির আমলের পশ্চিমবঙ্গ পুলিশের উপর পূর্ণ আস্থা আছে, তারা তাদের কাজটা করবেন। খুনি ধরা পড়েছে, মাস্টার মাইন্ডও ধরা পড়ে, তাকেও শ্রীঘরে গিয়ে জেলের ঘানি টানতে হবে, হবে, হবে। দিদি, বলছি বেহালা ধর্ষণ কাণ্ডকে অনেকে আরজি করের সাথে গুলিয়ে ফেলছেন, মানে আরজি করের সাথে এত আন্দোলন, এত রাত দখল এইসব হলো, কিন্তু বেহালা ধর্ষণ কাণ্ড নিয়ে কেন কিছু হলো না, এটা অনেকে প্রশ্ন করছেন। তো এই বিষয়টা যদি একটু বলেন আর কি দর্শকদের। সবার আগে বলি যে যে কোনো ধর্ষণ অত্যন্ত মর্মান্তিক। আমি একজন মহিলা, সেই হিসেবে বলছি, একজন নারী হিসেবে ধর্ষণ মর্মান্তিক। এই ধর্ষণটা হয়েছে বলে ওই ধর্ষণটা কম, কোনো ধর্ষণ খাটো নয়, কোনো ধর্ষণকে লঘু করে দেখানোর ব্যাপার নেই।
আর যারা জিজ্ঞেস করছেন তাদের জিজ্ঞেস আপনারা রাস্তা নামছেন না কেন? আরজি করার সময় সাধারণ মানুষ রাত দখল করেছিলেন। আমি নিজে দেখেছি 70-80 বছরের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা ওয়াকার নিয়ে হাঁটতে হাঁটতে আমার রুবির মোড়ে, আমার বাড়িটা তুমি জানো যে এই কসবা বিধানসভা রুবির কাছে, সেইখানে গিয়ে ওই রাত দখল করেছিলেন। যারা এই বেহালা ধর্ষণ কাণ্ড নিয়ে এত ভাবিত, তারা নামছেন না কেন? আপনারা নামুন, তা আপনাদের সঙ্গে পাবেন কেয়া ঘোষকে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঘটনাটা কবে ঘটেছিল? তখন বিজেপির সরকার আসেনি, সেই সময় নির্বাচন শুরু হয়নি, সেই সময় মমতা ব্যানার্জির আন্ডারে আইন শৃঙ্খলা শুধুমাত্র ভোটের বিষয়টাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ছিল। আজকে যদি আমার সঙ্গে আমার পাশের বাড়ির বা তোমার সঙ্গে তোমার পাশের প্রতিবেশীর কোনো পাঁচিল তোলা নিয়ে, ময়লা ফেলা নিয়ে ঝামেলা হয়, সেটাকে নির্বাচন কমিশন আসবে সেটাকে মীমাংসা করতে, নাকি স্থানীয় থানা আসবে? কারণ আইন শৃঙ্খলা সেই সময় কেয়ারটেকার সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারের আমলে ছিল, ওপরে ছিল। একটা জিনিস, এই আরজি করের মতন সেখানে তথ্য প্রমাণ লোপাট হয়নি, কারণ পুলিশ তখন ফ্রি মনে, খোলা মনে তারা কাজ করতে পেরেছিলেন। আবার বলছি, কোনো ধর্ষণ ক্ষমাযোগ্য নয়, কোনো ধর্ষণ খাটো নয়, কোনো ধর্ষণ লঘু নয়। আর যারা বলছেন তারা নিজেরা রাস্তায় নেমে দেখুন না, 5 জন নামুন, আমি থাকবো আপনাদের সঙ্গে, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। এটা বিজেপির সরকার, আমার মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ষকদের জন্য 0 টলারেন্স, দুপুরে ধরবে, সন্ধে খরচ হবে। আর এই কথাটা রাজ্যের মানুষ বুঝেছেন বলেই মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারকে পশ্চিমবঙ্গে সেবা করার সুযোগ করে দিয়েছেন। অবশ্য আপনাদের অন্যতম এজেন্ডাই ছিল নারী সুরক্ষা, তো সেই একদম সুরক্ষাটা, তাই। হ্যাঁ সেই কেউ সুরক্ষাটা তোমাকে বলবে না তুমি 8টার মধ্যে বাড়ি ফেরো। তোমার বাড়ির স্ত্রীকে, তোমার বাড়ির মাকে, তোমার বাড়ির বোনকে, আমার বাড়ির আমাকে বা আমার মেয়েকে, আমার ছেলেকে বা আমার দিদিরা যারা আছেন, কাউকে কেউ বলবে না। সুরক্ষা দেবে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার। ধর্ষকদের জন্য 0 টলারেন্স, যারা এই ফ্রিজিং করছে তাদের জন্য 0 টলারেন্স। ওকে দিদি, তাহলে আমাদের বাংলা সবাই ভালো থাকুক, এবার নারীরাও ভালো থাকুক। হ্যাঁ নিশ্চয়ই সবাই সেই- ভালো সেই- থাকবে। হ্যাঁ, একদম একদম। ধন্যবাদ দিদি। ধন্যবাদ। সব বেশি আর